কিন্তু এর মধ্যে একটা ব্যাপার আমার ভালো লাগেনি, সেটা হচ্ছে যে নিঝুম ভাইয়ের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। আমার কাছে মনে হয় যে যথেষ্ট হয়েছে এইসব জিনিসপত্র, বহু বছর ধরে এগুলো দেখেছি, ইজ এনাফ। আমি জিনিসটা কাউকে কষ্ট দেওয়ার জন্য বলিনি। এই কালচারটা থেকে আমার মনে হয় একটু সরে আসা প্রয়োজন। আরেকটা জিনিস আমার ভালো লাগেনি পুরো প্রোগ্রাম জুড়ে, সেটা হচ্ছে যে একজন মানুষকে প্রবলভাবে মহিমান্বিত করে তোলা, সেটা হচ্ছে আমাকে। এখানকার প্রধান বক্তা, প্রধান রিসার্চার, উনি অমুক করেছেন, তমুক করেছেন, ইন্টারন্যাশনাল লয়ার, এই না সেই না, সবাই কোনো অন্যায় করেননি, অসম্ভব ভালো লাগারই কথা। কিন্তু যখন একজন মানুষকে এইভাবে প্রবলভাবে মহিমান্বিত করে তোলা হয় আর বাকি যারা কাজ করেন তাদের একটু কষ্ট লাগতে পারে, কারণ এই সময়টা আমি বলে কোনো শব্দ নেই, পুরো শব্দটা হচ্ছে আমরা। এই যুদ্ধটা একসাথে যুদ্ধ। যখন নিঝুম মজুমদারকে সিঙ্গল আউট করা হয়, আমার না খুব অস্বস্তি লাগতে থাকে এবং আমি অসম্ভব রকমের মাথা নিচু করে থাকি এইসব ঘটনার সময়। এনিওয়ে, আমার মনে হয় যে প্রথমে ধন্যবাদটা দেওয়া প্রয়োজন যে এই প্রোগ্রাম যারা আয়োজন করেছেন। আমি জানি যে এই জীবনটা কেমন, এরকম শীতের একটা সময়, উইকেন্ড, অনেক অনেক শিডিউল থাকে, ফ্যামিলি প্রোগ্রাম বিভিন্ন, তার মধ্যে যে মানুষগুলো আজকে এখানে এসেছেন, আমার 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 অনেক ভালোবাসা, কৃতজ্ঞতা, এবং যারা আয়োজন করেছেন সবাইকে অনেক ধন্যবাদ। এখানে সংখ্যায় কতজন মানুষ আছে এটা আমার কাছে একেবারেই গৌণ। আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা মানুষকেই আমার কাছে একটা প্রচারের যন্ত্র মনে হয়, অসম্ভব রকমের শক্তিশালী মনে হয়, এবং এখানে যদি একজনও থাকতেন আমার মনে হয় সেটাও একটা শক্তিশালী সংখ্যা আমার কাছে। কেন সেটা আমি বলছি। তার আগে আমার একটু আমাদের এখনকার সিচুয়েশনটা আমার মনে হয় একটু রিটারেট করি। আপনারা সবাই জানেন এখন কি হচ্ছে। দেখেন, একটা দীর্ঘ সময় ধরে আমাদেরকে যেটা বলা হতো সেটা হচ্ছে যে আমরা মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, মুক্তিযুদ্ধের ইতিহাস, এগুলো আমরা বিক্রি করে বেড়াই এবং আমরা চেতনার ব্যবসা করি। আচ্ছা, আমরা চেতনার ব্যবসা করি, আওয়ামী লীগ চেতনার ব্যবসা করে, আওয়ামী লীগ হচ্ছে চেতনা ফেরি করে বেড়ায়, এই কথাটা শোনেন নাই? এরকম কেউ আছেন এখানে? আমার মনে হয় মুক্তিযুদ্ধের পর থেকে আমাদেরকে এটাই শুনতে হয়েছে যে আমরা চেতনার ব্যবসা করি, তাই না? কথায় কথায় আমাদেরকে বলতো যে এই যে চেতনাবাজ আসছে, চেতনাবাজ আসছে। দেখেন, এগুলোর না ইন্টারেস্টিং কিছু সাইকোলজিক্যাল প্যাটার্ন আছে। আপনাকে যখন বারবার বলা হয় যে আপনি চেতনার ব্যবসা করেন, চেতনার কথা বলেন, আপনিও মাঝে মধ্যে মুক্তিযুদ্ধের কথা বলতে, বঙ্গবন্ধুর কথা বলতে একটু অস্বস্তি হয়তো বা কোথাও না কোথাও বোধ করেন। আপনার মনে হতে থাকে, আচ্ছা আমি কি আসলে চেতনার ব্যবসা করছি, বা একই কথা আমি বারবার বলছি? আমার মনে হয় 5 অগাস্টের পর এইটা নিয়ে আর কোনো সন্দেহ থাকার কোনো উপায় নাই যে বাংলাদেশ আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, এই যে প্রত্যয়, এই যে কনসেপ্ট বা কিংবা অসাম্প্রদায়িক বাংলার যেই ধারণা, সেটার একমাত্র রক্ষাকর্তা। আচ্ছা, একটা সুযোগ কি, এই যে এই টোকাই, জঙ্গি, এই রাস্তার এই মৌলবাদীগুলো, এদের কাছে তো একটা সুবর্ণ সুযোগ এসেছিল 5ই অগাস্টের পর। ঠিক আছে, আমরা খুবই খারাপ, আমাদেরকে খারাপ বলা হচ্ছে, ফাইন, আমি ধরেন যুক্তির খাতিরে এটাকে একটা সাইডে রাখলাম। মুক্তিযোদ্ধারা কি অপরাধ করেছে? বঙ্গবন্ধু কি অপরাধ করেছে? আচ্ছা ঠিক আছে, বঙ্গবন্ধু অপরাধ করেছে, আওয়ামী লীগ অপরাধ করেছে, আমি যুক্তির ক্ষেত্রে সেটাও ধরলাম। জাতীয় 4 নেতারা কি অপরাধ করেছিল? ধরে রাখলাম জাতীয় 4 নেতারা অপরাধ করেছে, আমি যুক্তির ক্ষেত্রে অনেক কিছুই ধরেন মেনে নিচ্ছি। হোয়াট অ্যাবাউট মুক্তিযোদ্ধা? গতকালকে দেখেছি একজন মুক্তিযোদ্ধাকে এমন ভাবে মারা হয়েছে, ওই ছবিটার দিকে তাকানো যায় না। ওই ছবিটা নিয়ে অনেকটা বাকরুদ্ধ হয়ে গেছে। আপনারা যারা এখানে যদি কেউ বরিশাল অঞ্চলের থাকেন তাহলে আপনারা নিশ্চয়ই জানেন যে পিরোজপুরে এক মুক্তিযোদ্ধা ভদ্রলোককে যুব দলের একটা ছেলে প্রথমে জুতা পেটা করেছিল, আমি জানি না আপনাদের মনে আছে কিনা। কুমিল্লাতে একজন মুক্তিযোদ্ধাকে জুতার মালা দেওয়া হয়েছিল। এটা শুরুর দিকের ঘটনাগুলো, যেগুলো আমার কাছে হালে আপনার আব্দুল লতিফ সিদ্দিকী সহ আরো যারা আছে সেটা তো আপনারা জানেনই। আমি একদম মেমোরি রিফ্রেশের জন্য শুরুর দিকে কথা বলছি।
ফলে আমরা যে কনসেপ্টের কথা সব সময় বলেছি যে বাংলাদেশে যুদ্ধ শুধুমাত্র একটা পার্টিকুলার লাইনে হয়েছে এখন পর্যন্ত, আওয়ামী লীগ অ্যান্ড এন্টি আওয়ামী লীগ। এই প্রত্যয় বা এই কনসেপ্টের বাইরে এখন পর্যন্ত কিছু আছে আমার এটা মনে হয় না। আচ্ছা, আপনি দেখেন আজকে এই যে তাজুলের আদালতের তাজুল, সে আজকে বলছে যে যদি আওয়ামী লীগ ফেরত আসে তাহলে আমাদের কোনো অস্তিত্ব থাকবে না। ফলে তারা বারবার একটা আহ্বান করছে যে সবাই ঐক্যবদ্ধ থাকেন, নিজেদের ভেতরে যুদ্ধ করবেন না। খেয়াল করে দেখেন যে বাংলাদেশ আওয়ামী লীগ যখন একটা মিছিল বের করে, যে মাঝখানে 20-25টা মিছিল বের হয়েছে আমাদের একই দিনে, অনেকগুলো বড় মিছিল হয়েছে, খেয়াল করে দেখেছেন ঠিক তার পরপরই ঐক্যমত্য কমিশন নামে কিছু জোকারদেরকে ডেকে একটা মিটিং করেছে। কারণটা কি? কারণটা হচ্ছে ভয় পেয়েছে ওরা। খেয়াল করে দেখবেন যে, আমি জানি না আপনাদের অভিজ্ঞতা হয়েছে কিনা, কখনো যদি অন্ধকার ঘরে একা থাকেন কিংবা নিজের বাসাতে একা থাকেন, নিজের ভেতরে যখন ভয় হয় তখন নিজে নিজেই কিন্তু কথা বলতে থাকি আমরা, খালি ভয়টা কাটানোর জন্য খামাখাই চিৎকার করতে থাকি, এইখানে কে ওইখানে কে, কিন্তু কারণ আমি ভয় পেয়েছি। আমি যখন আমার নিজের সাথেই কথা বলি আমার ভয়টা কেটে যায়, অন্ধকারটাকে তেমন একটা ভয় লাগে না। এরা এখন যেটা করছে, এক ধরনের আতঙ্কের মধ্যে ওরা জীবন কাটাচ্ছে। এই বুঝি আওয়ামী লীগ এলো, এই বুঝি এমন কিছু হলো, কিংবা এই বুঝি আর্মি ক্ষমতা নিয়ে নিল, এই বুঝি ইন্ডিয়া এলো। আজকে দেখলাম আপনার পুলিশের একজন কমিশনার সাজ্জাদ আলী, সে বলছে যে তার খুব মুক্তিযুদ্ধ করার শখ ছিল, কিন্তু মুক্তিযুদ্ধের সময় তার বয়স অনেক কম ছিল। এখন সে মুক্তিযুদ্ধ করতে চায়, কিন্তু সেটি ইন্ডিয়ার বিরুদ্ধে করতে চায়। কেন ইন্ডিয়ার বিরুদ্ধে করতে চায়, কি কারণে করতে চায় আমরা জানি না, কিন্তু সে মুক্তিযুদ্ধ করতে চায়। এটা একটা দিক যে ভারত বিদ্বেষ বা হোয়াট এভার, কিন্তু যে প্রশ্নটা আমার কাছে মনে হয় করা প্রয়োজন সেটি হচ্ছে যে এখনকার সিচুয়েশনটা হচ্ছে আমার কাছে একেবারে সোজা সাপটা একটা সিচুয়েশন। এটি মুক্তিযুদ্ধের পক্ষের এবং বিপক্ষের, সিম্পল। আপনি আমি সমালোচনা করলে অনেক ধরনের সমালোচনা করতে পারি, অনেক কথা বলতে পারি, কেন হয়েছে, কি হয়েছে না হয়েছে। আমার মনে আছে গত বছর যখন আমি এই হোটেলটাতেই এখানে এসেছিলাম, আমাদের শ্রদ্ধেয় শামীম ভাইয়ের সাথে আমার দীর্ঘ কথা হয়েছে। শামীম ভাইয়ের সাথে সেদিনের আলোচনাটা আমার জন্য ছিল শকিং। আমি ওই দিন আমার অনেকক্ষণ মন খারাপ ছিল এবং আমি অনেকবার ভেবেছি, আমার সাথে আমার চাচা ছিলেন, তাদের সাথে আমি এটা শেয়ার করেছি। শামীম ভাই তার ওই দুঃখের কথা, কিছু কথা আমার সাথে শেয়ার করেছিলেন। আমি সেটা একটু একটু বলি। সেটা হচ্ছে যে খেলাফত মজলিসের সাথে যখন আমাদের দল, খেলাফত মজলিসই তো মনে হয়, যখন না খেলাফত মজলিসের সাথে বাংলাদেশ আওয়ামী লীগ একটা চুক্তির মতো করেছিল, আমি ওই পার্টিকুলার কারণ আমি যাবো না, কিন্তু এই ধরনের একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল। এটা শামীম ভাইকে অসম্ভব রকমের কষ্ট দিয়েছে, ভীষণ কষ্ট দিয়েছে। আমি তখন ভাবলাম যে কেন কষ্ট দিল, এর কারণ হলো বাংলাদেশ আওয়ামী লীগ একটা আদর্শের রাজনীতি করে। আদর্শের জায়গাটা হচ্ছে সে কোনো ধর্মকে বলবে না বা একটা ধর্মকে হেজিমনি ক্রিয়েট করতে দেবে না, আধিপত্যবাদ তৈরি করতে দেবে না। তার নিয়মটাই হচ্ছে প্রত্যেকটা ধর্ম সমান, কোন ধর্ম হেজিমনি ক্রিয়েট করে অন্য ধর্মের সাথে গোলযোগ তৈরি করবে না। অর্থাৎ মুসলমানরা তার ধর্ম পালন করবে, মসজিদে যাবে, তার যা যা ধর্মীয় রীতিনীতি পালন করবে, হিন্দুরা মন্দিরে যাবে, তার মতো পুজো করবে, বুদ্ধিস্টরা তারা প্যাগোডাতে যাবে, তার মতো ধর্ম পালন করবে, খ্রিস্টানরা তার মতো গির্জাতে যাবে। অর্থাৎ প্রত্যেকটা ধর্ম নিজেরা পালন করবে, রাষ্ট্র কাউকে আলাদা করে বলবে না যে তুমি সবচাইতে শ্রেষ্ঠ ধর্ম, তোমাকেই আমি সবচাইতে বেশি সুযোগ সুবিধা দিচ্ছি। এটা হচ্ছে আওয়ামী লীগের ধর্ম। এই সামান্য একটা জিনিস, এটাকে বছরের পর বছর বলা হয়েছে আমরা হচ্ছে নাস্তিকের পার্টি, বলা হয়েছে না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আমরা কি এই অসাম্প্রদায়িক যে চরিত্রটা, অর্থাৎ ধর্ম নিরপেক্ষ যে চরিত্রটা, এটাকে আমরা কখনো তুলে ধরতে পেরেছিলাম মানুষের কাছে? বলা হয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসবে তখন মসজিদে উলুধ্বনি হবে।
বলা হয়েছিল যে ভারতের কাছে দেশ বিক্রি করে দেওয়া হয়েছে। এত বছরের প্রোপাগান্ডা, 5ই অগস্টের পরে আজকে 15টা মাস চলে গেছে, একটা সিম্পল পয়েন্ট কেউ বের করতে পেরেছে যে ভারতের সাথে এই পার্টিকুলার চুক্তি হয়েছে যেটা দেশ বিরোধী? অনেক চেষ্টার পর যে শিশু উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া মনে হয় নাম, সে একটা লিস্ট দিয়েছে সেদিন ফেসবুকে, দিয়ে বলেছে আলহামদুলিল্লাহ ভারতের সাথে 10টি চুক্তি বাতিল করা হয়েছে। ঠিক তার কয়েক ঘন্টার মধ্যেই এই অবৈধ সরকারের আরেকটা উপদেষ্টা যেটা আছে সে বলছে যে এই ধরনের কোনো ঘটনাই ঘটে নাই। আমি না ব্যাপারটাকে কিভাবে দেখার চেষ্টা করেছি সেটা একটু বলি। সেটা হচ্ছে এই যে 26 লাখ ভারতীয় বাংলাদেশে চাকুরি করে, মসজিদে উলুধ্বনি হবে, বাংলাদেশ রাষ্ট্র ইন্ডিয়ার কাছে বিক্রি হয়ে গেছে, এই প্রশ্নগুলো ওদের কাছে ক্রমাগতভাবে গত 1 বছর ধরে মানুষ কিন্তু করছে। কি ভাই চুক্তি তো দেখাইলেন না, কি ভাই এখনো তো কিচ্ছু বের করে দেখাচ্ছেন না, বের করেন একটু বলেন কোথায় দেখাচ্ছেন। এই প্রেশারটাকে ইজ করবার জন্য সে ভেবেছিল এইটা একটু বলি। মানুষ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলা শুরু করেছে, সেখানে চমৎকার হয়েছে, অসাধারণ, ইনকিলাব জিন্দাবাদ এগুলো বলা শুরু করেছিল না? মানুষ যখন হাটে হাড়ি ভেঙে দিয়েছে যে এই ধরনের কোনো চুক্তি হয় নাই। আচ্ছা ওইখানে লেখা আছে যে গঙ্গার চুক্তি বাদ দেওয়া হয়েছে। আচ্ছা গঙ্গার চুক্তি যদি বাদ দেওয়া হয় তাহলে বাংলাদেশের কি হবে? মানে পানি তো আসা হচ্ছে ভারত থেকে, মানে বাংলাদেশ থেকে তো ভারতে পানি যাচ্ছে না। মানে আমরা তো নিচু নিচু একটা দেশ, মানে 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 ভৌগোলিক ভাবে আমরা ভাটি, তাই না? তো আমরা চুক্তি বাতিল করলে আমাদের কি থাকবে? 2 দিন আগে যখন এয়ারপোর্টে আগুন ধরলো, অবতরণ করতে হয়েছে ইন্ডিয়াতে। আমাদেরকে এত বছর ধরে বলা হয়েছে ভারত আমাদের কাছ থেকে সব নিয়ে গেছে। আমরা শেষ পর্যন্ত কি দেখলাম? 5 তারিখের পর আমরা দেখলাম যে ভারতের কলকাতা হয়ে আমরা আরএমজি মানে রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রি যেটা আমরা পাঠাই, সেখানে আমরা প্রতি বছর 4,000 কোটি টাকা সাশ্রয় করি। আজকে যদি ভারত সৌদি আরব হতো তাহলে তাদের লাথিটা অনেক মিষ্টি মনে হতো। এত সুন্দর একটা লাথি দিচ্ছেন, এর কারণ হচ্ছে সে সৌদি আরব। তার মানে হচ্ছে পুরো ব্যাপারটা হিন্দু বিদ্বেষ। আমরা এখন পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের এই যে এত প্রোপাগান্ডা আমাদের দিকে ধেয়ে এসেছে, আমরা কি ফাইট করতে পেরেছি? কিছুক্ষণ আগে একজন বক্তা বলেছেন, সরি আমি নামটা মনে করতে পারছি না, যে অনলাইনে আমরা সোফার কি করেছি, আমাদের কাজ কি ছিল গত 16 বছর। আমাদের কাছে বরাবরই মনে হয়েছে আমরা জিতে গেছি, আমরা জয়ী হয়েছি, আমাদের আসলে কিছু করার নাই। আমরা 1 এপ্রিলে ইলিশ পান্তা খেয়েছি, আমরা পাঞ্জাবি পরে বের হয়েছি, মেয়েরা লাল বা সাদা শাড়ি পরেছে, আমরা লাল রঙের পাঞ্জাবি পরেছি। আমাদের ধারণা জয় বাংলা প্রতিষ্ঠিত হয়েছে। আমি এই কথাটা সব জায়গাতে বলি, there was an invisible country. সেই অদৃশ্য রাষ্ট্রটা কোথায় ছিল? যেই অদৃশ্য রাষ্ট্রের নাগরিকরা বলতো একবার খালি সুযোগ পাইয়া নেই, সেই অদৃশ্য রাষ্ট্রের নাগরিকরা বঙ্গবন্ধুর ভাস্কর্যে কি করেছে সেটি আমি আর বলছি না। তাহলে পুরো ব্যাপারটা হচ্ছে আমরা এতদিন এদেরকে চিনতেই পারিনি। একটা রাষ্ট্র বছরের পর বছর একটা জনগোষ্ঠী বিশ্বাস করতো পেঙ্গুইন আকাশে ওড়ে। একটা রাষ্ট্রের একটা জনগোষ্ঠী মনে করতো যে সাইদি যা বলে সবই সত্যি। একটা রাষ্ট্রের একটা সিগনিফিকেন্ট অংশ মনে করে সাইদিকে চাঁদের মধ্যে দেখা যায়। আপনারা খালি একটু কল্পনা করেন তো, যে একটা রাষ্ট্রে আইফোন 17 চলে এসেছে, মঙ্গলে মানুষ গেছে, এখন অন্যান্য গ্রহে মানুষ যাবে, সেই দেশের মানুষ বিশ্বাস করে চাঁদের মধ্যে সাইদিকে দেখা যায়। এখন ধরা যাক না, দিস ইজ দ্য ট্রুথ, আমরা এই দেশের শাসন ক্ষমতাতে আবার আসব। মাঝখানের যেই ট্রানজিশনাল পিরিয়ডটা দেখেছেন, এখানে একটা কথা উঠেছে যে সিদ্দিক ভাই বলছিলেন যে অনেকে বলছে যে 15 মাস তো গেল, আর কবে।
আরো সাফারিংস এর দরকার আছে। যুদ্ধটা 9 মাসে শেষ হয়ে গেছে। 9 মাসে শেষ হয়ে যাওয়াটা হয়েছে বাঙালির সবচাইতে বড় অভিশাপের মতো। ভিয়েতনামের মতো যুদ্ধ করত বছরের পর বছর, তারপরে টের পেত। আপনি লক্ষ্য করে দেখবেন যে আমাদের একটা সম্মিলিত স্বভাব আছে। আমরা যখন খুবই ভয়ঙ্কর রকমের বিপদে পড়ি, এটা আপনাদের ব্যক্তিগত জীবনে দেখবেন, ধরা যাক কারো খুবই টাকার প্রয়োজন পড়লো, আপনার কাছ থেকে ধার চাইবে, আপনি টাকাটা না দিলে ও মারা যাচ্ছে। টাকাটা আপনি দেওয়ার ঠিক 1 সপ্তাহ পরে টাকাটা যখন ফেরত চাইতে যাবেন, তখন তার অন্যরকম একটা রূপ দেখা যায়। শুধু আমি তো ম্যাটেরিয়াল কথা বললাম, যে কোনো ব্যাপারে হেল্প করবেন, এটা হচ্ছে আমাদের একটা সম্মিলিত চরিত্র। ওই একই ঘটনা আপনি মুক্তিযুদ্ধের উপর দিয়ে চাপিয়ে দেন। ভারত যদি 1,10,00,000 মতো, আমার কাছে যে ডাটাটা সোফার আছে, একদম অথেন্টিক একটা ডাটা, অক্টোবর পর্যন্ত 90 লাখ, এরপরে ডিসেম্বর পর্যন্ত 1,10,00,000, এরপর আবার ফেরত এসেছে, চলে গেছে। অ্যাভারেজে ধরেন 90 লক্ষ থেকে 1,05,10,00,000 এরকম। আমরা জাস্ট মুক্তিযুদ্ধের পরেই বলা শুরু করলাম, আরে ওরা তো নিজেদের জন্য করছে। কেমন একটা অদ্ভুত জাতি না? যে আপনার প্রচন্ড ক্ষুধা লেগেছে, আপনার তৃষ্ণা পেয়েছে, আপনাকে আমি পানি দিলাম, খাদ্য দিলাম, আপনি ঘরে গিয়ে বললেন আমার চাচা তো ঘরের, বাবা তো ঘরের, মামা তো ঘরের, চাচার খালার মামা তো আপনার একবার হেল্প করছিল, এই জন্য আপনি আমার ওই দিন খাওয়াইছিলেন, তাই না? এটাই তো আমার কাছে তাই মনে হয়। ফলে আমাদের একটা সম্মিলিত চরিত্র আছে, সেটা হচ্ছে ভুলে যাওয়ার চরিত্র। আমি বলি গোল্ডফিশ মেমোরি। আমি জানি না আপনারা জানেন কিনা যে গোল্ডফিশ তার অ্যাকোয়ারিয়ামের একটা প্রান্ত থেকে আরেক প্রান্তে যে তার কিন্তু স্মৃতিভ্রষ্ট, অর্থাৎ 15 সেকেন্ড তার শুধু মেমোরি থাকে। এটা হচ্ছে গোল্ডফিশের চরিত্র। বাঙালি বলি না, আমি বাংলাদেশি বলি। এই চরিত্রটা আমাদের অনেক মানুষের মধ্যে আছে। ফলে এই যুদ্ধে আমরা জয়ী হব। আমি এই ব্যাপারে শুধু নিশ্চিত না, আমি আপনাদেরকে মোটামুটি একটা টাইম ফ্রেমও বলতে পারি কখন, কিন্তু আমি সেটা আলোচনাতে যাব না। আমি এটাও জানি যে বাংলাদেশে একাধিক কূপ হবে, অসংখ্য রক্তপাত হবে, এবং সেটা সামরিক ক্ষেত্রেই হবে। একদম লিখে দিতে পারি, এগুলো সব টেক্সট বুক এক্সাম্পল আমি আপনাদেরকে দিতে পারি। কেন সেটা আমি একটু অল্প করে বলবো, কিন্তু তার আগে আপনাদেরকে আমি একটা প্রশ্ন করি। ধরা যাক আমি কালকে ক্ষমতায় গেলাম, বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় গেল, দেন হোয়াট? না, তারপরে কি? আপনি তারপরে কি করবেন? কেন প্রশ্নটা করলাম? 5 তারিখের পর যেই ছেলেটি বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপরে উঠে নোংরা কাজটি করেছে, বা যেই ভয়ঙ্কর ছেলেটি গণভবনে ঢুকে মাননীয় প্রধানমন্ত্রীর কি করেছে, ইউ নো ইট, তাই না? এই যে মানুষগুলো, এদেরকে কি করবেন? মেরে ফেলবেন, হত্যা করবেন? এটা কি সমাধান? এই যে এত নোংরা সব কিছু দেখলাম, তাহলে তার মানে হচ্ছে একটা রাষ্ট্র 54 বছরে ভয়ানক লেভেলের বিভাজিত, ভয়ঙ্কর। একটা মানুষ, একটা অংশ মনে করে যে বঙ্গবন্ধু তার মন চেয়েছে তাই তিনি ধরা দিয়েছেন মুক্তিযুদ্ধের সময়। অথচ টিক্কা খানের যে পিএস সিদ্দিক সালিক, সে তার উইটনেস টু সারেন্ডার বইয়ে, আপনারা যদি কেউ বইটা সংগ্রহ করেন, এটা খুব অ্যাভেলেবল একটা বই, সিদ্দিক সালিকের উইটনেস টু সারেন্ডার। এই বইটার ভেতরে ও লিখেছে, মানে যে নিজে খুন করেছে বাঙালিদেরকে, সে লিখেছে যে আমরা যখন তাকে ধরতে গেলাম, গিয়ে দেখি সে রেডি হয়ে বসে আছে, কারণ মুজিব খুব ভালো করে জানতো সে ধরা না দিলে ওই দিন আমরা ঢাকা শহরে কি করতাম। একটা মানুষ তার নিজের রাষ্ট্র, সে কি গেরিলা নেতা ছিল, চে গুয়েভারা ছিল, ফিদেল কাস্ট্রো ছিল, তিনি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব, সে পালাবে কেন? উনাকে যখন
মারতে আসলো, আমি আপনাকে আরেকটা উদাহরণ দেই, উনাকে যখন মারতে আসলো, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের নথিপত্র মোটামুটি আমার মুখস্থ লেভেলের আছে। ওই নথিপত্র বলছে বঙ্গবন্ধুর হাতে 40 থেকে 45 মিনিট সময় ছিল। আপনাদের অনেকেরই ধারণা যে বঙ্গবন্ধু আসলে জানতো না, হঠাৎ করে এসে তাকে ওই সময়টা দেখে খুন করেছে। নথিপত্র বলছে, অর্থাৎ যেসব সাক্ষীরা সাক্ষ্য দিয়েছে সেইখানে আমি দেখতে পাচ্ছি রাত্রের 2:30টার সময় একজন সৈনিক প্রথমে ফোন করে বলে যে ট্যাঙ্ক মার্চ করছে। এরপরে এটা শফিউল্লাহ সাহেবের কানে আসে এবং এই খবরটা বঙ্গবন্ধুর কানে যায়। বঙ্গবন্ধুর কানে যখন যায় তখন এটা 4:30 4টা এই সময়টাতে সোফার ডকুমেন্টস যা বলছে। বঙ্গবন্ধুর বাড়িতে তারও প্রায় 40-45 মিনিট পরে ওরা আসে। বঙ্গবন্ধু এই 40 মিনিটে পালাতে পারতেন না? পালাতে পারতেন তো, তাই না? আমি হলে পালাতাম, কিন্তু বঙ্গবন্ধু তো আর আমি না। বঙ্গবন্ধু তো একটা দেশ। আচ্ছা, একটা দেশ কিভাবে পালায় আপনারা বলেন তো? তাহলে এই যে বঙ্গবন্ধুকে নিয়ে একটা দেশের অসংখ্য মানুষ, আমি আর এখন আমার মনে হয় যে এটা বলার কোনো কারণ নাই, অল্প কিছু মানুষ, অসংখ্য মানুষ মনে করে যে তিনি আসলে মুক্তিযুদ্ধের কিছুই না। সেই দেশে আপনি যদি জয়ীও হন, কি করবেন? মানে আপনার যদি মনে হয় যে আমি ক্ষমতায় যায় অনেক টাকা পয়সা কামাবো, সেইটা তাহলে ঠিক আছে, বা আমি ক্ষমতায় গেলে অনেক প্রতিশোধ নিব, তাহলেও ঠিক আছে, তাহলে আমার কিছু বলার নাই। কিন্তু আমি তো ভাই বাংলাদেশ আওয়ামী লীগ তো প্রতিশোধের জন্য ক্ষমতায় যেতে চায় না। এই দেশটাকে একটা স্টেটসম্যান দরকার, এই দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এই দেশটাকে সোনার বাংলা করার জন্য। এই তো বাংলাদেশ আওয়ামী লীগের লক্ষ্য। তাহলে আপনারা আমাকে বলেন যে এই যে একটা হিউজ মানুষ মনে করে মুক্তিযুদ্ধ হচ্ছে ভারত 2 ভাইকে ভাগ করে দিয়েছে, তাদের কি করবেন আপনি? কতজনকে আপনি মারবেন, জেলে পুরবেন? তাহলে আমার মনে হয় এইটা ভাবার প্রয়োজন রয়েছে। এইটা ভাবার জন্য কি প্রয়োজন? এইটা ভাবার জন্য বাংলাদেশ আওয়ামী লীগকে গভীরভাবে তার রিসার্চের প্রয়োজন আছে। আপনার বাংলাদেশ আওয়ামী লীগের তাত্ত্বিক গুরু কারা, তাত্ত্বিক নেতা কারা? এক সময় আমরা আব্দুল গাফফার চৌধুরীকে দেখেছি, আরো মুরব্বীদেরকে দেখেছি। বাংলাদেশ আমরা যদি আমাদের প্রতিপক্ষ দলেরও হয়, লেটস সে আমরা আমার প্রতিপক্ষর কথা বলবি, ওদের খারাপ ভালো যাই হোক, ওদের ওই গফুর তো আছে, অর্থাৎ ফরদ মজহর তো আছে, মিস্টার গফুর আছে না ওদের দলে? আছে তো। ওদের আরেকটা আছে, ধরেন সলিমুল্লাহ খানকে ওদের দলেরই ধরলাম, আছে তো, তত্ত্ব দিচ্ছে তো, ভুল ভাল যাই হোক বা যা বলছে দিচ্ছে তো। হোয়াট অ্যাবাউট বাংলাদেশ আওয়ামী লীগ? 77 বছরের পুরনো দল, আমাদের ফিলোসফিক্যাল স্ট্যান্ড কি? আমার মনে হয়, আমি এই জায়গাটা সমালোচনার না, কারণ বাংলাদেশ আওয়ামী লীগ তো বাংলাদেশের অভিভাবক, এইটা তো ভুলে গেলে চলবে না। ফলে আমার কাছে মনে হয় এগুলো ভাবার কারণ রয়েছে, দরকার রয়েছে, যে আমি না হয় আগামী কিছুদিনের মধ্যে ক্ষমতাতে আসবো, সেটা ন্যাচারালি আমাকে আসতেই হবে, তার মধ্যে এই দেশটা শেষ হয়ে গেছে। এটা হবেই, বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতাতে আসবেই, এবং সেটা 10-15 বছর মানুষ যেগুলো বলে এগুলো ভুলে যান খুবই দ্রুত। আমার ভয়ের জায়গাটা হচ্ছে আসার পরে কি করব? আমার তো এখন মনে হয় যে আমরা যখন ক্ষমতায় আসবো, আমি যখন ঢাকাতে যাব, আমার তো আর কাউকে বিশ্বাস করতে পারবো না। মনে হবে ওই যে কাকটা উড়ে যাচ্ছে, এও একটা মীর জাফর, ওই যে পাখিটা বসে আছে, এটাও একটা মীর জাফর। আপনাদের কি মনে হচ্ছে যে একটা সাইকোলজিক্যাল একটা অ্যাটাক হয়েছে? হ্যাঁ, একটা দেশে একটা অংশ মুক্তিযুদ্ধকে মানে না, জাতীয় চার নেতাকে অপমান করছে। তাহলে এই দেশে আপনি কি করবেন, কি করতে পারবেন? আমি বলি যে এখানে আলোচনা হয়েছে যে আমেরিকার সাথে আমাদের ভালো সম্পর্ক রাখার প্রয়োজন। সিদ্দিক ভাই বলেছেন, সিদ্দিক ভাই যে এই জায়গাটা থেকে বলেছেন, আই ফুলি আন্ডারস্ট্যান্ড, ওনার পজিশনটা আমি বুঝতে পেরেছি। এটা নিয়ে আমার মনে হয় না যে দ্বিমত থাকার কোনো অবকাশ আছে, যে এন্ড অফ দ্য ডেতে আমি একটা দরিদ্র দেশ, এটা হচ্ছে বাস্তবতা। আমি যদি এখন বলি যে খুব শক্তিশালী
ধরা যাক খুবই শক্তিশালী কাউকে, আমি তাকে এই করবো সেই করবো, পারবো না। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যতটুকু আমরা করতে পারি সেটা হচ্ছে এইটা ভাবার প্রয়োজন আছে ঠিক আমার কতটুকু স্টেক আমি কম্প্রোমাইজে যাব আমার ডিগনিটিটাকে বজায় রেখে। মাননীয় প্রধানমন্ত্রী গত 16 বছর এই ওয়েস্টার্ন ক্যাপিটালিস্ট এবং সাম্রাজ্যবাদীদের জম হয়ে দাঁড়িয়ে গেছেন। আমি আপনাদেরকে একটা উদাহরণ দেই। 5 তারিখে যখন 32 ভাঙা হচ্ছে, ইংল্যান্ড টাইম রাত্রের 12টা বা 1টা, ভারতের সময় ফজরের ঠিক পরপর। আমি তো তখন কান্নার জন্য ঠিকভাবে কথাও বলতে পারছি না, অঝোর ধারাতে। আমার ধারণা এখানে যারা আছেন সবারই একই দশা, মানে এই জন্য বলতে আমার কোনো দ্বিধা নাই যে আমার যা অবস্থা আপনাদের সবারই তার অবস্থায় ছিল। আমি আপাকে প্রথম 2টা রিংয়ে আপা ফোন ধরেছে, আই কাঁদবা না, কাঁদো কেন, একদম এটা প্রথম কথা। এটা উনি প্রথমে কিছুক্ষণ আমার কান্না শুনে বলছে কাঁদো কেন, শক্ত হও, শক্ত হও, কি হয়েছে ভেঙেছো তো, কি হয়েছে, শক্ত হও। আমি বলি যে আপা আপনি একটু দেখেন না, এদের সাথে যদি কথাবার্তা বলা যায়, এদের সাথে যদি ঠিকঠাক করে ফেলা যায়। একদম এমনি বলেছি, খুবই র ভাবে বলেছি, যে একদম কাঁচা ভাবে বলেছি আপা আপনি আমেরিকার সাথে যদি কোনো ঝামেলা থাকে এদের সাথে কথাবার্তা বলেন, এদের কথাবার্তা বলতে চায় আপনার সাথে। উনি শুনলেন আমার কথা, আরো কিছু কথাবার্তা বলেছে, আপা একটু দেখেন আপা, এগুলো তো চোখের সামনে, এটা জাস্ট জীবিত অবস্থাতে মৃত্যু। আপনি ভাবেন তো 32 আপনার সামনে ভাঙছে, আপনার হাত আছে, পা আছে, চোখ আছে, আপনি কিছু করতে পারছেন না, কি অসহায়। উনি কি বললেন জানেন, আমার এখনো এটা কার মধ্যে বাজে। শোনো দুজন, শোনো একটা কথা তোমাকে আমি বলি, আমি বঙ্গবন্ধুর কন্যা, বঙ্গবন্ধুর কন্যা দেশ বিক্রি করে না। হ্যাঁ, কোন নেত্রী আছে বাংলাদেশে, কোন নেত্রী আছে, কোন নেত্রী আছে, আমি আপনার এই সোহেল তাজের এই ভয়ঙ্কর নোংরামোগুলো আপনার তো মনে আছে, বডি সোহেল বলি তাকে। তো একবার আমি ওনাকে বলেছি আপা বডি সোহেল আমার মুখ দিয়ে বের হয়েছে, কারণ ওনার সাথে তো আমরা ইনফরমালি ভাবে বলি না, আমরা ওই নামটাই বলি। তাজ না বললে ভালো হয় না, এটা ঠিক আসলে। তো ওই বডিকে বডি সোহেল এটা বলার পরে বলে বডি সোহেল কে। আমি তখন ওনাকে এক্সপ্লেন করলাম, উনি একটু হেরে দিয়েছেন, কিন্তু উনি পরক্ষণেই বললেন। আমি বললাম যে ও এরকম বাড়াবাড়ি করছে, এগুলো বলছে, তার ব্যাপারে সিরিয়াস কিছু কাজ করতে চাই। উনি আমাকে প্রথমবার বললেন নো, তোমাকে যা করতে বলেছি সেটা করো। আমাকে কি করতে বলেছেন, এই যে দুর্নীতি করেছে, এই যে ইউনুসের এইসব সমস্ত দুর্নীতি এগুলো মানুষের সামনে তুলে ধরা, সিম্পল এজ দ্যাট। আবার বলেছি তোমাকে না বললাম না, 3বারের সময় আবার আনে বানে অন্য কথা ফাঁকে বলেছি আপা এটা করতে হবে, এটা করা উচিত। নিজম শোনো, তাজউদ্দিন কাকুর ফ্যামিলিকে নিয়ে একটি শব্দ নয়। আমাকে বলে ও খুব আনন্দ পাচ্ছে, ওকে বলতে দাও। তখন বলা শুরু করলেন তার প্রিয় খাবার কি, সে কি খেতে পছন্দ করতো, কি পড়তে পছন্দ করতো, তার ওয়াইফের কথা, বাচ্চাদের কথা, সব সুন্দর সুন্দর স্মৃতির কথা। আমার কাছে মনে হচ্ছে দূর দ্বীপ থেকে ভেসে আসা একজন মা তার সন্তানকে, তার বেয়ারা সন্তানের জন্য স্মৃতি রোমন্থন করছেন। বিশ্বাস করেন এটা আমার স্মৃতি। একটা সেকেন্ডের জন্য উনি বলেন নাই যে এই ছেলেটি খারাপ, কিচ্ছু না, শুধু বলেছে থাকুক, বলুক, ও আনন্দ পাচ্ছে, বলুক, ওকে আনন্দ পেতে দাও। জাস্ট এইভাবে মলিন কণ্ঠে তাজউদ্দিন কাকুর ফ্যামিলিকে নিয়ে একটি শব্দ নয়। কেন এই কথাটা বলছি, এই কথাগুলো কেন বলছি জানেন? এই কারণে বলছি, আপনাদের কখনো
মাননীয় প্রধানমন্ত্রীকে দেখে মনে হয়েছে যে দূরের কেউ, ধরেন ম্যাডাম, মিস, এই টাইপের নাম বলা যায়। আচ্ছা কল্পনা করেন তো যে মাননীয় প্রধানমন্ত্রীকে গেলেন, মিস আমি কি এটা করতে পারি, ম্যাডাম। ম্যাডাম শুনলেই মনে হয় না যে কেমন যেন একটা ফর্মাল ব্যাপার। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে কি বলি, ছেলে বুড়ো সবাই বলি আপা। মনে হয় না যে আমার খালা বসে আছে পাশে, আমার মামি বসে আছে আমার মার মতো। সেদিন একটা প্রোগ্রামে উনি আমাদেরকে একজন বলছিলেন যে আমি কিভাবে আপনাকে ডাকবো আমি বুঝতে পারছি না, সম্পর্কে ফুপু ডাকার কথা বলে, আমাকে দাদি ডাকতে পারবো, সমস্যা নেই। মানে আমি যেটা বোঝানোর চেষ্টা করছি যে এমন একজন মানুষ আমাদের নেত্রী, এমন একজন মানুষ আমাদের নেতা। আমি না, আপনি দেখবেন এই যে অনেকে আমাকে বলে যে আপনি ওইখান থেকে এইখানে যান, এত কিছু করেন, নানান ধরনের অনেক অ্যাডজেক্টিভ দিয়ে কথাবার্তা বলে না। আমার শক্তির জায়গাটা তো মাননীয় প্রধানমন্ত্রী। 24 ঘন্টার মধ্যে উনি মনে হয় 20 ঘন্টা 22 ঘন্টা কাজ করেন। অমুক গলির তোষ্য গলির একজন মানুষও তাকে ফোন করে ডিরেকশন নিতে পারে, এমন ভাবে তিনি তৃণমূলের সাথে মিশেছেন। কল্পনা করেন তো খালেদা জিয়ার কথা। আমি সমালোচনা করব না, কিন্তু খালেদা জিয়াকে দেখলে তো মনে হয় দূরের দ্বীপের একজন এলিট, একজন মানুষ যাকে কাছে যাওয়া যায় না, ছোঁয়া যায় না, যার কাছে যেতে হলে অনেক প্রতিবন্ধকতা, মনে হয় না? কিন্তু আমাদের নেত্রী। ফলে আমার কাছে মনে হয় যে এই জায়গাটা আমি অ্যাড্রেস করতে চাই। ফার্স্ট, যে আমাদের এখন যে অবস্থান, সেই অবস্থানে আমার কাছে অবধারিত মনে হয়, অভ্যুত্থান আমার কাছে অবধারিত মনে হয়। সিম্পল, আপনাকে গলা চাপ দিয়ে আপনাকে ইতিমধ্যে পাঞ্চ করে আপনাকে দেয়ালে ঝুলিয়ে রেখেছে। আপনি জয় বাংলা বলতে পারবেন না, আপনি বঙ্গবন্ধু শব্দটা বলতে পারবেন না, মুক্তিযুদ্ধ বলতে পারবেন না। আমি আমার একটা উদাহরণ আপনাকে দেই। 4 সপ্তাহ আগে আমি আমার ভাগ্নেকে পাঠিয়েছি বাংলাদেশের একটা প্রসিদ্ধ লাইব্রেরি থেকে বই আনবার জন্য। প্রায় 15টার মতো বই, সবগুলো বই হচ্ছে গণহত্যা, বীরাঙ্গনা, মুক্তিযুদ্ধ কেন্দ্রিক, আমার একটা গবেষণার জন্য বই। বেশ কিছু রেয়ার বই ওরা আমার জন্য জোগাড় করে রেখেছে। বইটা যখন আমার ভাগ্নেকে দিচ্ছে, আপনার র্যাপ করে দিচ্ছে, অর্থাৎ একেবারে একটা নিষিদ্ধ বই আগে আমরা পড়তাম না, আমাকে তো পড়তে মনে হয়, তো এই নিষিদ্ধ বইয়ের মতো গোপন করে দিচ্ছে। কেন এভাবে দিচ্ছেন কেন? ভাই সময় ভালো না, ভাই এখন এগুলো রাস্তাতে দেখলে ধরে নিয়ে যাবে। আমি কিন্তু আপনাদেরকে বানাই গল্প বলছি না। মজার ব্যাপার হচ্ছে বইগুলো আমি ঠিক ওই অবস্থাতেই পেয়েছি। আমার জন্য ইন্ডিয়াতে নিয়ে এসছে একজন, আমি তখন ইন্ডিয়াতে ছিলাম, ওই ইন্ডিয়া থেকে আবার আমি এগুলো পার্সেল করে ইংল্যান্ডে পাঠিয়েছি। তো এই হচ্ছে অবস্থা। তো এরকম একটা অবস্থাতে আপনার কাছে মনে হয় যে দেশের প্রায় 4 কোটি, আমি 4 কোটি বলবো না, বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থক প্লাস মুক্তিযুদ্ধের পক্ষেও সমর্থক, কিন্তু আওয়ামী লীগকে সরাসরি রাজনীতি করে না। যেমন ধরো একটা উদাহরণ দেই, যেই কবি সারাক্ষণ আওয়ামী লীগকে গালিগালাজ করে, আওয়ামী লীগের অসাম্প্রদায়িক চরিত্র হারিয়ে গেছে, আওয়ামী লীগ আর ভালো নাই, আওয়ামী লীগ তার মূল জায়গা থেকে হারিয়ে গেছে, এরকম অনেক ভাষণ দেয় না অনেকে, আওয়ামী লীগ আর আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগকে যে কারণে ভালোবাসতাম, এগুলো বলে তো অনেকে। ভোটটা কিন্তু শেষ পর্যন্ত সে গিয়ে আস্তে করে নৌকাতেই দিবে, দেয়, কারণ শেষ হোপটা আওয়ামী লীগকেই রাখে। এইটা যদি বিবেচনা করি তাহলে আওয়ামী লীগের সমর্থক প্লাস এই টাইপের সমর্থক বা সবকিছু মিলিয়ে এই দেশের একটা বড় অংশ মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, আওয়ামী লীগ সমর্থন করে। আমাকে আপনারা এটা বোঝান যে 20 কোটি জনসাধারণের মধ্যে যদি এই সংখ্যা হয়, একদম আমি ধরেন 15 কোটি হচ্ছে, ধরে রাখলাম মুক্তিযুদ্ধের বিপক্ষে, 5 কোটি মুক্তিযুদ্ধের পক্ষে, আপনি 5 কোটি মানুষকে আনরেস্ট করে দেশ চালাতে পারবেন? আমি চরমতম আওয়ামী বিরোধীকে আমি এই 1 বছরের মাথাতে বলতে শুনেছি, শালা করলাম কি? তোর মাথায় বাজ পড়েছে, কি করলাম? আমাদের পরাজিত হয়েছে নানানভাবে। আমাদের যে স্ট্রং জায়গাটা ছিল, অর্থাৎ শিক্ষিত মধ্যবিত্ত,
এটা আমাদের একটা বড় স্ট্রং পয়েন্ট ছিল। আমরা এই শিক্ষিত মধ্যবিত্তরা আমাদের বিরুদ্ধে গেছে। কালচারাল সাইটে আমাদের একটা বড় ক্ষমতা ছিল, সেইখানেও আমরা বিচ্যুতি দেখেছি। আসার কথা হচ্ছে এই শিক্ষিত মধ্যবিত্তরা ফেরত এসেছে। আপনি যে টিভির মধ্যে দেখেন আগেই ভালো ছিলাম, ওই পর্যন্ত না। আমি নিঝুম মজুমদার শুধু এককভাবে আমার ইনবক্স যদি আপনাদেরকে দেখাই, আমার ফেসবুকের ইনবক্স, আমি গত মাস পর্যন্ত গুনেছি 26,000 আনরেড মেসেজ ছিল। উপর দিয়ে দেখা যায় ভাই এখন কি করব। যেগুলো পড়েছি সবখানি ভাই আমি কোনো আওয়ামী লীগ করি না, আমি একটা সাধারণ মানুষ, কিন্তু ভাই বঙ্গবন্ধুর এই অপমান আমি মাইনা নিতে পারতেছি না। আমি কি বোঝাতে পারলাম ব্যাপারটা? তার মানে আহমদ ছফার ওই কথাটা এখনো প্রাসঙ্গিক। আওয়ামী লীগ হারলে সবাই একসাথে হারে, জিতলে সে একা যেতে। তাহলে এই দলটার তো একটা রেসপন্সিবিলিটি আছে। আমি আক্ষেপ নিয়ে বলেছি না যে এই দলের তাত্ত্বিককে, ফিলোসফারকে, রিসার্চার কই। গত 1 বছরে কি প্রমাণ হয়েছে? 1 বছরে প্রমাণিত হয়েছে যে এই দলের মূল শক্তির জায়গা হচ্ছে তৃণমূল। আপনারা কারা এখানে যে বসে আছেন? আপনারা বলেন তো, আপনারা কয় টাকা পেয়েছেন আওয়ামী লীগ থেকে? আমি প্রত্যেককে আলাদা করে ইন্টারভিউ নিলে বুঝবো এরা প্রত্যেকে তাদের এলাকাতে অনেকে ঢুকতেই পারতো না হাইব্রিডদের যন্ত্রণাতে। আমি নিশ্চিত, আমি কথা বললেই এখন জানতে পারবো এই মানুষগুলো আবার এসছে, আবার এরকম দুঃখ পেলে আবার আসবে। আমার বাবাকে আমি জিজ্ঞেস করেছিলাম, এই 57 বছর ধরে আপনি এই আওয়ামী লীগের 10 পয়সা চাঁদা দেওয়া এই রিসিপ্ট রাখলেন কিভাবে? এতটুকু একটা রিসিপ্ট, পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ 10 পয়সা, লক্ষ্মীপুর জেলা। বাবা নোয়াখালী আর শুদ্ধ ভাষার মাঝামাঝি একটা এক্সেন্টে কথা বলে, রাখি দিছি আরই। রাখি দিছি আরই মানে উনার কথা হচ্ছে যে একটা পর্যায়ে বললো শেখ সাহেবের ডকুমেন্ট, এটাই তো বড় সব। আরেকটা কথা নোটেড, শেখ সাহেব নট বঙ্গবন্ধু। আমরা যারা শহুরে আরবান মানুষরা আছি অনেক অলংকার লাগাতে পছন্দ করি, বাবাদের আমলের লোকেরা, এখানেও অনেক মুরব্বীকে দেখতে পাচ্ছি, দেখবেন কথা বলবে শেখ সাহেব বলতো। ওই যে শেখ সাহেবের মধ্যে যে ভালোবাসাটা পড়ছে, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি বলে অনেকে ভাষণ দিত না, সার্জিসের মতো দিত না, অনেক বড় মুজিব তুমি আমার চেতনা। আমি তো চিন্তা করলাম মোস্তাক কবর থেকে উঠে এসে বলবে তুই অনেক সেরা রে। আমার ধারণা মোস্তাক কবর থেকে বলছে বাবারে আরেকটু চালা, তাহলে সবাই বলবে, গালি দিবে সার্জিস নামে। আমি তো এই ছেলের ভাষণ অনেকবার দেখেছি, আমি তার বডি ল্যাঙ্গুয়েজ দেখেছি, তার জেস্টার দেখেছি, কাঁপছিল সে আবেগে। কে জানতো এই আবেগের পেছনে একটা খন্দকার মোস্তাক ঘুমাতো? শফিউল্লাহ সাহেবের বই পড়েছি, বঙ্গবন্ধুর বাবা যখন মারা যান, বলে যে একটা পর্যায়ে আমি ভেবেছিলাম যে মোস্তাকের বাবা মারা গেছে। মানে মোস্তাক এমন কান্না কেঁদেছে, মোস্তাকের বাবা মেরেছে, বঙ্গবন্ধু নাকি ভুলে গেছে কার বাবা মরেছে। এই অনেকগুলো মিথ প্রচলিত আছে, বাট এই মিথের কথাটা আব্দুল গাফফার চৌধুরীও লিখেছেন। এল খতিব হু কিল্ড মুজিব এই বইটাতেও লিখেছে, আবার শফিউল্লাহ সাহেব তার 15 অগাস্ট এই বইটাতে লিখেছে। সো আমার কাছে যেই জায়গাটাতে মনে হয় যে এইখানে আপনারা যারা আছেন, আমি তো এই পৃথিবীর বিভিন্ন দেশে যাচ্ছি ঘুরছি, আমার কোনো সংসার নাই, আমার ছেলে মেয়ে, আমার মেয়ে কোন ক্লাসে পড়ে এটা আমি সেদিন জিজ্ঞেস, আচ্ছা ও যেন কোন ক্লাসে পড়ে, সেদিন জানতে পারলাম ও 1-এ উঠেছে। না আমার এটা অনেক অপমানের ব্যাপার, কষ্টেরও ব্যাপার, কিন্তু আসলেই আমি ভুলে গেছি
এটার মানে এই না যে অনেক জায়গাতে দৌড়াচ্ছে। আমি শুধু এইটা বলতে চাই, মানুষ তো ক্লান্ত হয়। এই নিরন্তর যে ছুটে চলাটা কেন? ছুটে চলাটা হচ্ছে আমার জীবনের একমাত্র পাথেয় হচ্ছে, ধরেন আমি এই আপনাদের এই মানুষের সমুদ্রের মধ্যে আমি আপনাদের সাথে একজন। আমি চাই কি, এই যে দিনের পর দিন আজকে ওয়াশিংটন, কালকে নিউ ইয়র্ক, পরশুদিন প্যারিস, ফ্রান্স, জেনেভা যাচ্ছি, কেন যাচ্ছি জানেন? এই যে আপনার সামনে বসে আছেন, চোখ দিয়ে আমাকে দেখছেন, আমি না আপনাদেরকে একটু গ্র্যাব করতে চাই। আমার কাছে মনে হয় আপনারা এক একজন হচ্ছেন এক একটা বিবিসি বা সিএনএন, এরকম ক্ষমতা আপনাদের আছে। যদি একবার আপনাদের ভেতর থেকে ওই ক্ষমতাটা আমি আবিষ্কার করতে পারি, আমি ইজিলি এখান থেকে একজনকে চেরি পিক করতে পারি এবং আপনাদেরকে দেখা দিতে পারি আমার কথাটা সত্য। খালি কয়েকটা প্রশ্ন করবো, আপনি লিখতে পারেন, বলতে পারেন, কানে শুনতে পারেন, সব যদি উত্তর ইয়েস হয় তাহলে সে নিজেই একটা চ্যানেল। এই যে এই মানুষটি বলছে যে আমার কোটি কোটি মানুষের কাছে আমি পৌঁছেছি, আমাদের শেখ সাহেব বলেছে হি ইজ ট্রাইং এভরিওয়ান। আমাদের দস্তগীর ভাই, সিদ্দিক ভাই, আমাদের মুরব্বী মানুষ, ওনার এইজ আর আমার এই চিন্তা করেন, এই যে কি করছেন তিনি। সেদিন দেখলাম নিউ ইয়র্কে 5 ঘন্টা ড্রাইভ করে ভাবিকে নিয়ে এখানে এসে হাজির। খালি কল্পনা করেন না, আমার এই আর ওনার এই চিন্তা করলে আমি খালি ভাবি কেমনে কি। সো আমার কাছে মনে হয়, যেমন ধরেন আমরা একটা প্রোডাক্টিভ আলোচনা হওয়া প্রয়োজন, সেটা হচ্ছে আপনারা এখানে যারা আছেন, এখানে সাইফুল ভাই তো বললেন, তারপরে দীপু ভাই বললেন যে এই জায়গাটা একটা সূতিকাগার ছিল, ষড়যন্ত্রের একটা মধ্যমণি জায়গা ছিলেন। এখন এই স্পার্কটা আপনারা ছড়িয়ে দেন। যেমন আপনাদের ঘরের সাথেই হচ্ছে হোয়াইট হাউস। গতকালকে আমি আর বাকি ভাই আলোচনা করছিলাম, এখানে 634 জন কংগ্রেসম্যান, সিনেটর। আচ্ছা, এখনো পর্যন্ত এই 634 জনকে সম্মিলিতভাবে আপনারা কেউ ইমেল করেছেন? এই রুমে কজন আছে? আমি এখন যা বলছি এটা যদি এই প্রোগ্রামের পরে আড্ডার ফাঁকে আপনারা ভুলে যান, তাহলে আমাদের জয়টা দেরি হবে, কিন্তু জয়ী আমরা হবই, জয়ী আমরা হবই। এইটা নিয়ে কোনো রকমের আমার অন্তত পক্ষে কোনো রকমের নাই। বিশ্বাস করেন, আমি কত মানুষকে শামীম ভাইয়ের কথা কত জায়গাতে বলেছি জানেন। ওই গত বছর শামীম ভাইয়ের ওই টোন আমি এখনো পর্যন্ত বলতে পারিনি। এ ট্রু আর্মি সোলজার, এ ট্রু আর্মি সোলজার। কেন কষ্ট পেয়েছেন? কেন কষ্ট পেয়েছেন? উনি লেগে থাকতে পারতেন, আচ্ছা ঠিক আছে আমার এটা করেছে না, সেটা নীতি থেকে বিচ্যুত হয়নি। আমি যেই আওয়ামী লীগকে বিশ্বাস করেছিলাম এটা সে করতে পারে না, বাট এই মানুষটা কি এখনো এখানে বসে আছে না? কেন জানেন? তার তো সন্তান। আসলে আমি আমেরিকাতে এসে বুঝতে পেরেছি এখানে 4টা গ্রুপ আছে। আমি প্রথমে ধরতে পারিনি, পরে আমি বুঝলাম এখানে 4টা গ্রুপ। আরেকটু খুঁজলে 10টা গ্রুপ পাবো। যেখানেই যাই, প্যারিসে গেছি, গিয়ে দেখলাম 2টা গ্রুপ। জেনেভা টেনেভা যেইখানে গেছি 2টা 3টা 4টা 5টা 6টা গ্রুপ। আমি না এগুলো শুনতেও চাই না, বুঝতেও চাই না। আমার একটাই কথা, গ্রুপ 100টা হোক তাতে কিছুই আসা যায় না। কথা হচ্ছে আমার সন্তান নদীতে ডুবে যাচ্ছে, বাঁচাবেন নাকি বাঁচাবেন না? আপনি সিদ্দিক সাহেবের গ্রুপের লোক আর অমুক সাহেব বিসিডি গ্রুপের লোক, দুইজনের কপালেই মৃত্যু আছে। প্রতিপক্ষ এইটা বলবে না যে আপনার তো 2 গ্রুপ, ঠিক আছে একজনকে মারি আরেকজনকে মারি না। মারবে দুজনকেই। দুইজন একই যাত্রাতে আছেন। তার মানে হচ্ছে আমার সন্তান ডুবে যাচ্ছে, আমরা না মারামারি করব, অনেক মারামারি করব। সিদ্দিক গ্রুপের সাথে এবিসিডি গ্রুপের মারামারি, XYZ এর সাথে LMFF গ্রুপের মারামারি, অনেক কিছু করব। বাট শুধু এই মুহূর্তটাতে
একটু হাতে হাত ধরে আমরা শুধু বলি লেটস গো, আগে নেত্রীকে বাঁচাই, আজকে নেত্রীকে বাঁচাই। আমার মনে হয় যে আমার যা বলার কথা ছিল, মোদ্দা কথা হচ্ছে এইটা ভাবা। তিনটা সামারি করি, আমরা জয়ের পরে কি করব, হোয়াট উইল বি আওয়ার এডুকেশন সিস্টেম, আমার মেডিকেল নীতিটা কি, আমার চিকিৎসা নীতিটা কি হবে, আমার কৃষি নীতিটা কি হবে। আমি এই ট্র্যাশগুলো, এই ছাগল পাগল যেগুলা মনে করে যে পেঙ্গুইন নাকি আকাশে ওড়ে, ওই যে আমির হামজার বক্তৃতা শুনে মনে করে সে, তাই না? দেখেছেন তো? আমি এদেরকে নিয়ে কি করব? আমাকে এটা ভাবতে হবে। আমি আমার কালচারাল রেভলিউশন, আমার যাত্রা বন্ধ হয়ে গেছে কেন, আমার পথনাটক বন্ধ হয়ে গেছে কেন। আমি কিন্তু ওয়াজের বিরোধিতা করি না। অনেকে দেখি ওয়াজ নিয়ে বলে, আমার কথা হচ্ছে যে ধর্মীয় কালচার, ধর্মীয় একটা অংশ, ধর্মীয় কথা বলা শুনতে আসবে। কিন্তু আমি যখন ওই ওয়াজের মধ্যে বলি রাশ্মিকা মান্ডানারে চেনো, তখন আমার প্রশাসন কি করে এখানে? বেটা তুই কোরআনের তেলাওয়াতের সময় রাশ্মিকা মান্ডানার কথা বলস কেন, বা তুই পলিটিক্যাল কথা বলস কেন? কোরআন শরীফে এটা লেখা আছে। তার মানে আমি কন্ট্রোল করতে পারিনি। ফলে নেক্সট আমার পলিসি কি হবে আমি সেইটা ভাববো। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আপনি কি করবেন আজকে রাত্রে সিদ্ধান্ত নেন। আপনি টাইপ করতে পারেন না, তাহলে আপনার ছেলেকে ডাক দেন, মেয়েকে ডাক দেন, মারে আমারে এইটা একটু ইমেলটা লিখা দিত, আমি আমার লোকাল কংগ্রেসম্যানরা এটা পাঠা দিই। আজকে রাত্রে কি করেন না, একটু দেখেন না রেজাল্টটা কি হয়। এইটা 3 নাম্বার হচ্ছে যে আমেরিকান যেই শক্তির বলয়ের কথা বলছি, যে সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে নেত্রীর সংগ্রাম, এইটার সাথে কম্প্রোমাইজ কেমনে বা কিভাবে ব্যালেন্স, সেটা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা বুঝবে। আমি আর এটাতে না। কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে, শেষ আমার বক্তব্যের শেষ অংশটা, আমি বাংলাদেশটাকে কিভাবে দেখতে চাই। ডিজিটাল বাংলাদেশ হয়েছে, আমাদের ডিজিটাল বাংলাদেশের উপরে পাড়া দিয়ে আমাদেরকেই কাবু করার চেষ্টা করেছে। কিন্তু আমি নিজেকে পরাজিত মনে করি না। ইতিহাসের সঠিক রাস্তাতে থাকতে পারার মতো আনন্দ আর নাই। আমি শুধু বিশ্বাস না, আমি জানি আমি ইতিহাসের সঠিক দলটাকে চুজ করেছি। বিলিভ মি, আমি বাংলাদেশ আওয়ামী লীগকে চুজ করেছি শুধু বংশানুক্রমিক ভাবে না, আমি পড়াশোনা করে চুজ করেছি। দিস ইজ মাই দল, দিস ইজ মাই টিম, দিস ইজ মাই আইডিওলজি। এই বাংলাদেশটাকে এখন দেখতে চাই ম্যাজিক্যাল বাংলাদেশ। আমরা বাংলাদেশের মানুষকে ভবিষ্যতে একটা ট্রু সেন্স অফ কান্ট্রি দিতে চাই। একজন কৃষক, সে ফসল ফলাবে, আমি এই দেশে তাকে ভিআইপি করতে চাই। মধ্যপ্রাচ্যে যে মানুষটা লাথি উষ্টা খেয়ে বাথরুম পরিষ্কার করছে, ও আমার দেশের ভিআইপি হবে। ও ঢুকবে ভিআইপি গেট দিয়ে, ওকে আমি সর্বোচ্চ সম্মান দিতে চাই। আমি এই সেন্স দিতে চাই যে আপনিও পার্লামেন্টে যেতে পারেন, একজন কৃষক, একজন রিক্সাওয়ালা, একজন যিনি রিক্সা চালান। ওই মামা যাবি না, এই কালচারটা তৈরি করতে চাই, যাতে যাবেন। অর্থাৎ রেসপেক্টেড কালচার। এই রেসপেক্ট উঠে গেছে বলে এই বেয়াদব গুলোকে আপনি এরকম দেখছেন। আমার বাবা বলতেন, হিড়াই কত মানুষ করলাম। আব্বার তোষকের নিচে 4-5টা পেট থাকতো আমাদের জন্য। তখন মনে করতাম কি ভয়ঙ্কর লোকটা। এখন বুঝতাম শাসন জরুরি ছিল। আমাদের সময় এক ধরনের কালচার ছিল, এই শাসন উঠে গেছে, বেয়াদব হয়েছে এক একটা। আমার মনে হয় সামনের ম্যাজিক্যাল আওয়ামী লীগটা হবে শোষিতের আওয়ামী লীগ। এই বুর্জোয়া ক্যাপিটালিস্ট বাংলাদেশ আওয়ামী লীগ তো ভাই একটা ব্যবসা প্রতিষ্ঠান না। আসলাম, একটা ব্যাংক বানাইলাম, টাকা পয়সা নিলাম, আসলাম, আমার 50টা বাড়ি করলাম। ভবিষ্যতের আওয়ামী লীগটা যাতে হয় তৃণমূলকে প্রতিটা মুহূর্তে ভালোবাসবে। এই তৃণমূল যারা আছে, আজকে সাইফুল ভাইয়ের বাসা থেকে বের হওয়ার পরে যুবলীগের ওই ভাই আমাকে বলছেন যে ভাই, দলটার জন্য তো সব হারাইলাম। লোকটা যশোরে গিয়ে ট্রাই করেছে। আমি টাকা দেখলাম কি আরাম আয়ে সবকিছু ফেলে
যশোরে গিয়ে চেষ্টা করেছে, নানানভাবে কর্নাট করেছে। আমি নিশ্চিত এখানে অনেকের ইতিহাসটা এমনই। আমেরিকা থেকে আইসেন, রিমিয়া পা কালকে বলতেছিল যে আপনি তো দেখি উইরা আইসা জুড়া বসছেন। তো রিমিয়া পা আনসার দিয়েছে আমেরিকাদের থেকে তো ফ্লাইট উড়েই আসতে হবে, তাই না? প্লেনে করে উড়েই তো আসতে হবে। অর্থাৎ কেউ একটা ফ্লরিশ করার চেষ্টা করলে ও কিন্তু আগে বিএনপি করতো, জামাত করতো। এই মুহূর্তে যারা ফাইট দিচ্ছে আমরা যেন ভুলে না যাই এই ম্যাজিক্যাল আওয়ামী লীগ করার রাস্তাতে আমার মনে হয় আমাদের চিন্তা ভাবনা করা দরকার। এবং আপনারা আপনাদের এই শক্তির কথাটা আরেকবার আন্দাজ করেন, আপনারা কি করবেন। ওই যে ওই ভাই কি চমৎকার ইংরেজিতে বক্তৃতা দিয়ে গেলেন। আমি নিশ্চিত যে আপনি আগামী 15 দিনে 50টা ইমেল পাঠাবেন, তাই না? আপনি ইংরেজিতে কথা বলতে পারেন, তাহলে আপনি ইংরেজিতে ব্লগ বানান না কেন? We do it, but they don't listen. কে 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 শুনবে না? আমরা সবাই শুনবো। আপনার কথা আজকে একজন শুনবে, আপনার ভিউ একটা হবে, একটা ভিউ হলে একটা ভিউ হবে, বাট ইউ হ্যাভ টু ডু ইউর ডিউটি। আপনি ইংরেজিতে কথা বলেন, ইংরেজিতে ব্লগ বানাবেন, তাহলে আপনার কথা শুনবে বিদেশিরা। That's what I was. সো আমি আর অনেক কথা বলে ফেলেছি। এখানে যারা আমার মুরব্বী, বাবা, চাচা, আমার বন্ধু, সমবয়স, সবার কাছে আমি যদি কোনো ঔদ্ধত্য দেখিয়ে থাকি ক্ষমা করবেন। আমার একটাই কথা, আমি আমার ফ্যামিলি থেকে বিদায়ও নিয়েছি এইভাবে। আমার ওয়াইফকেও আমি বলেছি পরিষ্কারভাবে, নেত্রীকে ফেরত আনা পর্যন্ত আমাকে ভুলে যাও যে আমি আছি। মেনে নিয়েছে। সবসময় আমাকে বলেছে যে তোমাকে আমি লিখতে দিয়েছি, তুমি লেখো, আমি এগুলোতে ঝামেলা করি না। বাট এক সময় বলতো যে এক্সেস করো না, এখন বলে যে ঠিক আছে ছেড়ে দিলাম। না, এখন সে দেখতে পেয়েছে কোনোদিন কোনো পলিটিক্যাল পোস্ট তাকে দিতে দেখিনি। 32 নম্বর ভাঙার দিন সে পোস্ট দিয়েছে, প্রতিশোধ নেব। এক লাইনে বলেছে প্রতিশোধ নেব। তার মানে আমাদের প্রত্যেকের যে সম্মিলিত ক্ষোভ, যে মানুষটা পলিটিক্স নিয়ে কোনো কথা বলে না সে বলে প্রতিশোধ নেব। কেন প্রতিশোধ নেবেন আপনি? কারণ কষ্ট পেয়েছে। এই কষ্টটা মাথায় রাখবেন, 32 ভুলে যাবেন না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবন।